আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রামের নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা খাল এলাকা থেকে উদ্ধার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাজী সেলিমের মদিনা গ্রুপের দখলে থাকা ১৪ বিঘা খাস জমি উদ্ধারের অভিযান। বাস থেকে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল হত্যা মামলায় চালক, সুপারভাইজার, হেলপারের ফাঁসির রায়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। এবং ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র আগাম ভোট পড়ল রেকর্ড ৯ কোটিরও বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকার একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা 7:30টার দিকে স্থানীয় এক ব্যক্তি তাকে দেখতে পান। এ সময় সারোয়ার নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। ওই ব্যক্তি স্থানীয় চেয়ারম্যান মোর্শেদ চৌধুরীকে বিষয়টি জানালে চেয়ারম্যান তাৎক্ষণিক সীতাকুণ্ড মডেল থানা এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবকে অবহিত করেন। উদ্ধারের পরপরই সাংবাদিক গোলাম সারোয়ারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার নিখোঁজ হন আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম সারোয়ার। এর আগে রোববার সকালে তার নিখোঁজের প্রতিবাদে বিক্ষোভ করে সাংবাদিক ইউনিয়ন। সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় বক্তারা গোলাম সারোয়ারকে অক্ষত অবস্থায় উদ্ধার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের দখলকৃত ১৪ বিঘা সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেলে উপজেলার মেঘনাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। হাজী সেলিমের মদিনা গ্রুপের নির্মাণাধীন সিমেন্ট কারখানা সহ বিভিন্ন অবৈধ স্থাপনা রয়েছে সেখানে। প্রথম দিন বিভিন্ন স্থাপনা ভেঙে উদ্ধার করা হয় ২.১১ একর জমি। জেলার প্রশাসক জসিমউদ্দিন জানান, দখলমুক্ত করা স্থানগুলোয় লাল চিহ্ন দেওয়া হয়েছে। বাকি অবৈধ স্থাপনাগুলো ৩ দিনের মধ্যে সরিয়ে না নিলে আবারও অভিযান চালানো হবে। সেটার মাধ্যমে আমরা এটা করতে পারবো এবং যে কেউ এভাবে যখন আমাদের নারায়ণগঞ্জে অনেক খাস জমি এবং অনেকগুলো বিপি বা অন্যান্য জমি আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রি যারা করে তারা এটাকে ঘেরাও দিয়ে ফেলে এবং এভাবেই আগায়। আমরা এটা আমাদের নজরে আসার পরে আমরা উচ্ছেদ নথি করেছি এবং যে কেউ এভাবে যখনই করবে আমরা মানুষকে সচেতন করি এবং আমাদের সহকর্মীদের বললো যে যখনই খবর পাবে সেখানেই যেন অ্যাকশনে যায়। বাস থেকে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় চালক সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন হানিফ পরিবহনের চালক জামাল, সুপারভাইজার জনি এবং হেলপার ফয়সাল। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর কামরুজ্জামান এই রায় দেন। রায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহত পায়েলের পরিবার। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। রায় ঘোষণার নির্ধারিত দিনে রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল হত্যার ৩ আসামিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। আলোচিত এই মামলায় আসামি হানিফ পরিবহনের সুপারভাইজার জনি, চালক জামাল ও তার সহকারী ফয়সালের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সাথে পরিবেশ বান্ধব ও নিরাপদ সড়ক নিশ্চিতে আদালত 4টি পর্যবেক্ষণ দেন। ড্রাইভার জামাল হোসেন, সুপারভাইজার মোহাম্মদ জনি এবং বাসের হেল্পার মোহাম্মদ ফয়সাল হোসেনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই রায়ে হুজুর আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। যখন বাস কাউন্টার থেকে ছাড়বে তখন তাদেরকে মাদকাসক্ত আছে কিনা ডোপ টেস্ট করতে হবে। দূরপাল্লার রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন করে সেখানে গাড়ি চলাচলের
মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। এদিকে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। চাক্ষুষ সাক্ষী ছাড়া শুধুমাত্র জোরপূর্বক নেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে রায় দিয়েছে। আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। রায়ের সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানান নিহতের স্বজনরা। আদালত যে রায় দিয়েছে এটা আমি সন্তুষ্ট হয়েছি এবং আমি চাই দ্রুত এই রায়টা কার্যকর হোক। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন অনেকবার, আমি গিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে, উনি বলেছেন যে এই রায় ইনশাল্লাহ বিচার হবে। 2018 সালে 21 জুলাই রাতে দুই বন্ধুর সাথে হানিফ পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে ঢাকার ফেরার পথে নিখোঁজ হন পায়েল। নিখোঁজের 2 দিন পর মুন্সিগঞ্জ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শফিল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে স্থলবন্দরগুলোতেও সতর্কতার নির্দেশ দেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠান থেকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। চাকুরির পেছনে না ঘুরে যুব সমাজকে তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান তিনি। জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে এবছর যুব দিবসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস 2020। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কর্মসংস্থান বৃদ্ধির জন্য বর্তমান সরকার বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে যুব সমাজ যাতে জড়াতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আবারও এখন সময় এসে গেছে, এখন থেকেও বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে। যুব সমাজকে যে বলবো, চাকরির পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করব, আরও 10 জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হব, নিজেই বস হব। এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি আমার বস হব, আমি কাজ দেব। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, যুব উন্নয়ন সহ আর্থসামাজিক উন্নয়নে জাতির পিতা যে পরিকল্পনা নিয়েছিলেন সেই অগ্রযাত্রা 75 পরবর্তী সরকারগুলো ব্যাহত করে দেয়। বর্তমান সরকার জাতির পিতার আদর্শ নিয়ে যুব সমাজকে গড়ে তোলার কাজ করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। জাতির পিতার যে আদর্শ, সে আদর্শ সামনে নিয়ে আমাদের যুব সমাজকে আমরা গড়ে তুলব এবং প্রজন্মের পর প্রজন্ম তাদেরকে আমরা গড়ে তুলব, যে এই বাংলাদেশটা যেন একটি স্বাধীন দেশ হিসেবে মর্যাদা নিয়ে বিশ্বে এগিয়ে যেতে পারে। আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ গড়ার লক্ষ্যে যুব সমাজকে আরও দক্ষ ও মনোযোগী হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন চিকিৎসক, নার্স, পুলিশ, সেনা সদস্য, 60 ঊর্ধ্ব ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা। সচিবালয়ে এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক একথা জানান। তিনি বলেন, নাগরিকদের স্বল্প মূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে সরকার এবং এজন্য অর্থ বরাদ্দের কাজ চলছে। করোনা সেকেন্ড ওয়েভের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মাস্ক ব্যবহার না করলে কেউ স্বাস্থ্যসেবা পাবেন না। জানাচ্ছেন নিয়াজ জামান সচিব। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থতার সংখ্যা 3.25 লাখ ছাড়িয়েছে। এরপরও করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সমালোচনা হয়েছে। করোনার দ্বিতীয় ওয়েভের জন্য কতটা প্রস্তুত স্বাস্থ্য মন্ত্রণালয়, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, ডেডিকেটেড হাসপাতালগুলো যেভাবে করোনার জন্য কাজ করেছে তা অব্যাহত রাখা হবে। আমাদের স্বাস্থ্যসেবায় আমরা প্রস্তুতি রেখেছি। করোনা কালে আমাদের স্বাস্থ্যসেবা আমাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হয়েছে। আমরা একটা আনুমানিক একটা হিসাব বেরিয়েছে, যারা নর্মাল যারা সেবা নিয়েছে প্রতিটি ব্যক্তির জন্য সরকার ব্যয় করতে হয়েছে প্রায় 15,500 টাকা প্রতিটি ব্যক্তির জন্য, এবং যারা আইসিইউতে গিয়েছে, আইসিইউ সেবা নিয়েছে, তাদের প্রত্যেকটার জন্য প্রায় 47,000 টাকা করে সরকার ব্যয় করেছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দে কাজ চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনার ভ্যাকসিন দেশে এলে কম মূল্যে সবাইকে দেয়া হবে বলেও জানান তিনি। আমাদের যত যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, যেমন স্বাস্থ্যসেবায় যারা জড়িত আছে,
তারপরে ধরেন পুলিশ বাহিনীর যারা জড়িত আছে, সেনাবাহিনীর যারা জড়িত আছে, এবং আমাদের যারা হাসপাতালে যারা অসুস্থ অবস্থায় আছে তাদের জন্য, এবং যারা বয়স্ক 60 ঊর্ধ্ব তারা প্রেফারেন্স পাবে, এবং ধরেন যারা জার্নালিস্ট যারা আছে তারা প্রেফারেন্স পাবে, কারণ তারা তো এই ফ্রন্টলাইনার হিসেবে কাজ করে। তারপরে শিক্ষকরা পাবে। আমরা চাচ্ছি যে শিক্ষকদের দেওয়া, ছাত্রদেরকেও দেওয়া, একটা পর্যায়ে নিয়ে আসা, কারণ স্কুল কলেজটা আমরা যাতে তাড়াতাড়ি খুলতে পারি। মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সম্পর্কে অংশীজনদের অবহিতকরণ সভা শেষে এসব কথা বলেন তিনি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,941। মৃত ব্যক্তিদের 15 জন পুরুষ আর 3 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 14 জন। সবশেষ 12,549টি নমুনা পরীক্ষায় 1,568 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.50%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,09,252। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,795 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,25,940 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79.64%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল থেকে বিদেশিদের জন্য পবিত্র ওমরা পালনে কাবা শরীফ খুলে দিচ্ছে সৌদি সরকার। শিগগিরই বাংলাদেশিরাও ওমরা করতে পারবেন বলে জানিয়েছে হজ এজেন্সির সংগঠন হাব। তবে করোনার নানা শর্ত পালনে এবার ওমরার খরচ আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। আদ্দিন সজীবের রিপোর্ট। করোনা মহামারীতে বদলে যাওয়া পৃথিবীতে আবার যখন মানিয়ে নেয়ার চেষ্টা সবার, তখনই ওমরা করতে রোববার থেকে পবিত্র কাবা শরীফ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। তবে বেঁধে দেওয়া হয়েছে নানা শর্ত। সীমিত পরিসরে এবার ওমরা পালন করতে ইচ্ছুকদের বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। সৌদি আরবে যাওয়ার 72 ঘন্টা আগে করোনা টেস্ট করাতে হবে। দেশটিতে অন্তত 3 দিন কোয়ারেন্টাইনে থাকা সহ প্রত্যেকের কাছেই স্মার্টফোন থাকতে হবে। নিঃসন্দেহে এবছর ওমরা যাত্রী যেতে পারবেন ইনশাআল্লাহ। তবে যাওয়ার জন্য যে সৌদি সরকার থেকে যে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু আমরা এখনো ক্লিয়ারলি পাইনি। টাইম টু টাইম আমাদেরকে জানানো হচ্ছে যে আমাদেরও কি করণীয়, কোন কোন প্রসেসে যাবে ইত্যাদি এই বিষয়গুলি নিয়ে ওনারা আমাদেরকে জানাচ্ছেন, কিন্তু একেবারে নির্দিষ্ট করে টাইম বলে এখনো বলা হয় নাই যে অমুক তারিখ থেকে ওমরা যাত্রী যাওয়া শুরু হবে। একে তো মহামারীর ধাক্কা, এর উপর ওমরা পালনে খরচ হবে প্রায় দ্বিগুণ। হাব বলছে বিমান ভাড়া, হোটেল, খাওয়া এবং যানবাহনে এবার খরচ বেড়েছে। এবার যেহেতু একটি বিশেষ ব্যবস্থাপনা, কোয়ারেন্টাইনে থাকতে হবে, নির্দিষ্ট নিয়মকানুন মানতে হবে, এবং হজ যাত্রীদের তাদের খাবার, গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন, গ্রাউন্ড সার্ভিস পুরো একটা প্যাকেজ সৌদি কর্তৃপক্ষের কাছে থাকবে। সঙ্গত কারণেই এখানে খরচ বৃদ্ধি পাবে। তো আর এই খরচ বৃদ্ধিটা আমার মনে হয় গতবারে যে যেমন ছিল তার ডাবলের কাছাকাছি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিদেশিদের জন্য সেবা দিতে প্রস্তুত করা হয়েছে মক্কা ও মদিনায় 1,200 আবাসিক হোটেল। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। কে হবেন এবার মার্কিন প্রেসিডেন্ট? হোয়াইট হাউসে কি ট্রাম্পই থাকছেন, নাকি সেখানে উঠবেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন? সমর্থকরা তাই পছন্দের প্রার্থীকে দিয়েছেন বরাবরের মতো আগাম ভোট, যা মার্কিন নির্বাচনের একটা দীর্ঘদিনের ঐতিহ্য। 3রা নভেম্বরের নির্বাচনকে ঘিরে এবার আগাম ভোট পড়েছে 90 মিলিয়ন, অর্থাৎ 9 কোটিরও বেশি। এর মধ্যে অর্ধেকের বেশি মানুষ তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন মেইলে। ভোট পড়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট মাইক পেন্স, এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও তার রানিং মেট কামলা হ্যারিসের পক্ষে। তারাও ইতিমধ্যে তাদের ভোট দিয়েছেন। এবার টেক্সাসেই গতবারের মতো
গতবারের মোট ভোটের চাইতেও বেশি আগাম ভোট পড়েছে। সমীক্ষা বলছে এ পর্যন্ত যা আগাম ভোট পড়েছে তা 2016 সালের নির্বাচনের মোট ভোট সংখ্যার প্রায় 67%। সিলেটে রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল হারুনুর রশিদকে 2 দফা রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত সংস্থা পিবিআই রোববার তাকে সিলেটের মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। 11 অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় এ পর্যন্ত 3 পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে টিটু ও হারুনুর রশিদ কারাগারে। পিবিআই এর রিমান্ড রয়েছে এএসআই আশেক এলাহি। প্রধান সন্দেহভাজন আসামি এসআই আকবর এখনো গ্রেপ্তার হয়নি। লালমনিরহাটের বুড়িমারিতে পবিত্র কোরআন শরীফ অবমাননার গুজবে একজনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনার তদন্তে নেমেছে জাতীয় মানবাধিকার কমিশনের 3 সদস্যের তদন্ত দল। তদন্ত কমিটির পরিচালক আল মাহমুদ ফাইজুল কবিরের নেতৃত্বে দুপুরে বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদ, ইউপি কার্যালয় ও ঘটনাস্থল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে তদন্ত কমিটি। এ সময় তারা মসজিদের খাদেম সহ স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। প্রাথমিক তদন্তে কোরআন শরীফ অবমাননার বিষয়টি মিথ্যা বলে জানতে পেরেছেন তারা। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এবারে মিলভিটা আন্তর্জাতিক সংবাদ। কানাডার কুইবেক শহরে এক ব্যক্তির তলোয়ারের আঘাতে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 5 জন। কুইবেক পুলিশ প্রধান জানিয়েছেন তাদের ধারণা হামলাটি পরিকল্পিত। মন্ট্রিল থেকে এসে উপর্যুপরি এ হামলা চালায় ঘাতক, তবে তার পরিচয় গোপন রাখা হয়েছে। ওই যুবক তলোয়ার নিয়ে ঐতিহাসিক ওল্ড কুইবেক শহরের আশেপাশে হামলা চালায়। পরে রাত 1টার দিকে তাকে একটি পার্ক থেকে আটক করে পুলিশ। আটকের সময় সে কোনো রকম বাধা ছাড়াই ধরা দেয়। আটক ব্যক্তি এবং আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ওইসব এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভালো ফল করতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে বলে জানান বাংলাদেশের দলের প্রধান কোচ জেমি ডে। গতকাল এক ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এই প্রীতি ম্যাচকে সামনে রেখে দীর্ঘ 10 মাস পর ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরে শিষ্যদের নিয়ে কমলাপুর স্টেডিয়াম অনুশীলন করেন ফুটবল কোচ। আগামী 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকরা। তার আগে সহকারী কোচদের নিয়ে পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশের এই ইংলিশ কোচ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 5 উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আগে ব্যাট করে 7 উইকেটে মাত্র 120 রান তোলে বিরাট কোহলির দল। সন্দীপ শর্মা আর জেসন হোল্ডার নেন 2টি করে উইকেট। জবাবে 35 বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নাররা। সর্বোচ্চ 39 রান করেন ঋদ্ধিমান সাহা। এই জয়ে পাঞ্জাবকে পেছনে ফেলে টেবিলের 4-এ উঠে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হেরেও 2-এ আছে বেঙ্গালুরু। ফিটনেসকে প্রাধান্য দিয়ে উদীয়মান ও সম্ভাবনাময় শুটারদের প্রশিক্ষণ ক্যাম্প শুরু করলো বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। ভালো কোচ আর উন্নত সুযোগ সুবিধার পাশাপাশি ফিটনেসের উপর গুরুত্ব দিলে শুটিং আরও ভালো ফলাফল পাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশের জনপ্রিয় শুটার আব্দুল্লাহ হেল বাকি। মমিনুর রিপনের রিপোর্ট। আগামী বছর টোকিও অলিম্পিকের জন্য পর্যাপ্ত সময় নিয়ে প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ শুটিং ফেডারেশন। তবে এবার উদীয়মান ও সম্ভাবনাময় শুটারদের প্রশিক্ষণ ক্যাম্পে বাড়তি গুরুত্ব পাচ্ছে তাদের ফিটনেস। দীর্ঘক্ষণ স্থির দাঁড়িয়ে থাকা, ভারী জ্যাকেটের সাথে মানিয়ে নেয় এবং খেলায় মনোনিবেশ করতে ফিটনেসকে
খুবই গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন বিসিবির অভিজ্ঞ চিকিৎসক দেবাশিস চৌধুরী। তো এই প্র্যাকটিসটা যদি শুরু হয় আমি আশা করব যে শুটিং ফেডারেশনের সামনের দিনগুলিতে যে প্লেয়াররা আসবে ওরাও উপকৃত হবে। এরকম একটা কালচার যদি আমরা ডেভেলপ করতে পারি, হেলদি একটা কালচার ডেভেলপ করতে পারি, তাহলে ডেফিনেটলি এই শুটিং স্পোর্টস উপকৃত হবে। খেলোয়াড়দের জন্য ভালো কোচ ও অত্যাধুনিক অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে শুটিং ফেডারেশন। এবার ফিটনেসে গুরুত্ব দেয়ায় এই খেলায় বাংলাদেশ আরও ভালো ফল করবে আশাবাদী দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকি। একদম আরামসে দাঁড়ায় থাকতে চাই 2 ঘন্টা, আমার যে ম্যাচ টাইমটা আছে সেটা যদি থাকতে চাই তো সেখানে আমার মেন্টালিটাকে কুল রাখতে চাই, সেখানে একটু ফিটনেস দরকার আছে। এর আগে খেলোয়াড়দের জন্য মনোবিদের সহযোগিতা নিয়েছিল শুটিং ফেডারেশন। এবার নতুন করে শুরু হলো ফিটনেস ক্যাম্প। খেলোয়াড়দের চনমনে রাখতে নিয়মিত ফিটনেস ক্যাম্প আয়োজনের কথা জানান ফেডারেশনের মহাসচিব। স্পোর্টস সাইকোলজিস্ট আমরা এনেছি, এখন স্পোর্টস ফিজিশিয়ান এনেছি। তো এইদের সাপোর্ট নিয়ে অ্যাথলেটদেরকে কত তাড়াতাড়ি করে তাদের ফিটনেসটাকে ফিরে নিয়ে আসা যায় সেটাই আমাদের চিন্তা ভাবনা। আগামী বছরের জুলাই আগস্টে অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক। তার আগেই শুটারদের ভালোভাবেই প্রস্তুত করতে চায় ফেডারেশন। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। চট্টগ্রামের নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা খাল থেকে উদ্ধার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাজী সেলিমের মদিনা গ্রুপের দখলে থাকা 14 বিঘা খাস জমি উদ্ধারের অভিযান। বাস থেকে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল হত্যা মামলায় চালক, সুপারভাইজার, হেলপারের ফাঁসির রায়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দরেই স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। এবং 3রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়ল রেকর্ড 9 কোটিরও বেশি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।